কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি, আসলে কিছু কথা বলা হয়ে যায়, কিছু কথা বাকি থেকে যায়। বলা হয়ে যাওয়া কথাগুলোকে নতুন করে বলা এবং বাকি কথা যেটা বাকি আছে সেটা আবার বলা, এই সব নিয়েই আমাদের এই আয়োজন ফিজ আপ কথায় কথায়। আমি দেবাশিস বিশ্বাস, আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রতি পর্বের মতোই এবারও বেশ কিছু তারকা অতিথি আছেন আমাদের সাথে, আমাদের মাঝে, এবং আমাদের খুব প্রিয় দুটি মুখ আজকে উপস্থিত হয়েছেন আমাদের এই স্টুডিওতে, এবং তাদেরকে নতুন করে আসলে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। তবু নিয়ম রক্ষার্থে আমাদেরকে পরিচয় পর্বটা এখনই সেরে ফেলতে হচ্ছে। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় অভিনেতা মাজনুন মিজান, এবং আমাদের সাথে আছে আমার খুব প্রিয় একজন শানুরী দেবী শানু। ধন্যবাদ দাদা। আর আমিও কিন্তু আপনার কথার ভক্ত, মানে যদিও প্রোগ্রামটা আজকের কথায় কথায়, আমি সবসময় আপনার কথার ভক্ত। আর একটা কথা আমিও বিশ্বাস করি, আসলে কথা কখনো ফুরোয় না। একদম ট্রু। আমি একটু মিজান ভাইয়ের কাছে যাই প্রথমে, যে মিজান ভাই এবং শানু দুজনের কথাই বলি যে ব্যাকগ্রাউন্ড একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি। সেটা গ্রোন আপের জায়গার থেকে হোক, শিক্ষার জায়গার থেকে হোক, কিংবা আমাদের কর্মস্থলের জায়গার থেকে হোক। মিজান ভাই আপনার কথা যদি বলি, মঞ্চ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। আপনি প্রচুর কাজ করেছেন মঞ্চে, এবং মঞ্চে কাজ করে করে সিদ্ধহস্ত হয়ে আপনি অভিনেতা হয়েছেন, একদম যে হয় না যে খাঁটি সোনা হয়, ওরকম একটা ব্যাপার। শানু, তুমিও এমন একটা জায়গার থেকে, এমন একটা বিরাট প্ল্যাটফর্ম থেকে এসছো যেখানে শেখার অনেক কিছু ছিল। এবং আজকালকার সময় যেটা দেখা যায় যে আমরা কিছুটা শিখে এবং বেশিরভাগ না শিখেই আমরা বড় মঞ্চে হঠাৎ করে চলে আসি, এবং এসে যেটা হয় যে গুবলেট হয়ে যায় অনেক কিছু। তো ব্যাকগ্রাউন্ড কতটুকু ইম্পর্টেন্ট মিজান ভাই? ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট দাদা। কেন ইম্পর্টেন্ট এটা আমার বিশ্বাস, আমার সাথে অনেকেই একমত নাও হতে পারে। পৃথিবীর উন্নত দেশে এবং ম্যাক্সিমাম শিক্ষিত দেশে দেখবেন আপনি প্রাইমারি এডুকেশনের খুব ইম্পর্টেন্সই দেয়। একটা প্রাইমারি শিক্ষকের বেতন বেশি, সবচেয়ে ভালো স্টুডেন্টরা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে। কেন? বিকজ ওটা বেজ। আপনার বাচ্চা, আমার বাচ্চা, অথবা আমরা প্রাইমারি স্কুলে যে শিক্ষাটা পেয়ে আসছি ওটা হচ্ছে মূল জায়গা, তারপর ফ্যামিলি। সো ব্যাকগ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট। এবং যদি আমি এই ক্ষেত্রে বলি, যে ক্ষেত্রটিতে আমরা বিচরণ করছি বহুকাল, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কতটুকু ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু আপনি দেখবেন উদাহরণ আছে অনেক, যে এই ব্যাকগ্রাউন্ডে কাজ না করেও অনেকে ভালো করছে, হতে পারে। কিন্তু এটা কি এভাবে আমরা বলতে পারি না যে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল? হ্যাঁ, বলতে পারি, এভাবে বলতে পারি, এটা প্রয়োজন, আমি যতদূর বুঝি বলতে পারি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাকে অনেক অনুষ্ঠানে অনেকেই প্রশ্ন করে যে থিয়েটারটা খুব জরুরি কিনা অভিনেতা অথবা অভিনেত্রী হওয়ার জন্য। আমি বলি যে থিয়েটারটা জরুরি, কিন্তু থিয়েটার না করেও অনেকে ভালো অভিনয় করছে, এটা প্রমাণ আছে। থিয়েটার কেন জরুরি? থিয়েটার শুধু আসলে অভিনয় শেখায় না, থিয়েটার একজন ভালো মানুষ তৈরি করে। খুব সঠিক, খুব সঠিক। তো এই যে একজন ভালো মানুষ হয়ে ওঠা, এবং থিয়েটারে তো অনেকগুলি মানুষের সংমিশ্রণ হয়, লেনদেন হয় প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের 30 জন থেকে 50 জন মানুষ থাকে একটা থিয়েটারে। তো 50 রকমের লেনদেন হয়, দীর্ঘ সময় তারা একসঙ্গে থাকে, একটা প্রোডাকশনে থাকে। এই জায়গাটা পরিণত করে ফেলে একটা মানুষকে, তারপর তার ড্রাইভ করতে সুবিধা হয়, সেটা চরিত্রায়নে অথবা কাজে। কেউ হয়তো একজন লাইট ডিজাইন করছে, কেউ হয়তো একজন ডিরেকশন করছে, কেউ হয়তো ক্যামেরা চালাচ্ছে, সবাই তো অভিনয় করে না। সো যেটাই করুক, ওকে কনফিডেন্ট করে তোলে, প্ল্যাটফর্মটা শক্ত হয়, ও সেটা ভালোভাবে করতে পারে ফার্দার। আমি একটা বিষয় অ্যাড করতে চাই মিজান ভাইয়ের কথার সাথে। আমার কাছে মনে হয় যে থিয়েটার একটা মানুষের, একটা শিল্পীর জীবনবোধ শেখায়। খুব মানে গোড়ার যে বোধের জায়গাটা খুব শক্তভাবে তৈরি করে দেয়, শক্তপোক্ত করে দেয়। শক্তপোক্ত। তো প্ল্যাটফর্মের কথা মিজান ভাই বললেন, যেটা আমি ওই প্ল্যাটফর্মের অ্যাঙ্গেল থেকে এবার তোমার কাছে আসি। ব্যাকগ্রাউন্ডের কথাটাও আমি বলতে চাই যে আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর বেড়ে ওঠার ক্ষেত্রে একদম শুরু থেকে আসলে পরিবারটাও অনেক, আমি ওটা প্রথমে বলেছি, হ্যাঁ, খুবই জরুরি। এর কারণ হচ্ছে পরিবার যদি একদম শুরু থেকে, শৈশব থেকে যদি লোকেট করতে না পারে যে এই শিশুটির মধ্যে যে মেধাটা আছে, তাকে আসলে আরো বেশি মানে শানিত করার জন্য আসলে সহযোগিতা, ক্ষেত্র তৈরি করে দেওয়া উচিত। তো সেই জায়গাটা যদি পরিবার সহযোগিতা করে, তাহলে সেই শিল্পীর বেড়ে ওঠার জন্য শৈশব থেকে কিন্তু অনেকাংশেই সে মানে ওটা সহযোগিতা পেলে আমরা বলতে পারি যে শিল্পী তো হয়ে বেড়ে ওঠা অনেকটা, তাই না? কাইন্ড অফ।
Exactly. আচ্ছা, এই যে প্ল্যাটফর্মের কথা বললো, যে তুমি যখন একটা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, ওই যে প্ল্যাটফর্মটা, সেখানেও কিন্তু অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু। সেটা কতটুকু পরবর্তী তোমার এই জগতে বিচরণের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছিল? আচ্ছা, শানু। আমি এই কথার শুরুতে আমি পূর্ব কথায় একটু ফিরে যাই, কারণ হচ্ছে আমার শুরুটা আসলে পরিবার থেকে। আমার কাছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম যে পরিবারের কাছ থেকে শিক্ষা, যেহেতু আমার মা নৃত্যশিল্পী এবং আমার বাবা একজন কবি, আমি একদমই সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যেই বড় হয়েছি। তো আমার শৈশব থেকেই আমি এত বেশি সংস্কৃতির মধ্যে বড় হওয়া মানুষ দেখে হয়তো বা আমার পরবর্তীতে এই ক্ষেত্রে, শিল্পক্ষেত্রের প্রতি যে ঝোঁকটা, যে ভালো লাগাটা, প্রেমটা তৈরি হয়েছে, সেটার পথে এগোনোর জন্য আসলে আমার এই প্ল্যাটফর্মগুলোর দরকার ছিল। এবং আমি যখন আসলে একটা পরিণত বয়সে এসে আমার এখনো মনে আছে, আমার বাবা সবসময় আমাকে এই উপদেশটা দেওয়ার চেষ্টা করেছেন যে না, পড়াশোনাটা আগে কমপ্লিট করো, কারণ তার পাশাপাশি হচ্ছে আমার এমনি সংস্কৃতি চর্চা চলছিল, আমি নাচ শিখছিলাম, গান শিখছিলাম, কবিতা আবৃত্তি সবই করছিলাম, থিয়েটারেও জয়েন করছিলাম। কিন্তু একটা কথা সবসময় আমার বাবা বলে গেছেন যে শিক্ষাটা জরুরি, কারণ একটা মানুষের আসলটাই এটা। হ্যাঁ, শিক্ষার জায়গাটা যদি শক্ত থাকে, বোধের জায়গাটা যখন ঠিক থাকে, তখন একজন মানুষ হিসেবে পথ চলতে তার আসলে অনেক বেশি দূর মানে সে যেতে পারবে। ওই ভাবনার জায়গা থেকে। শিক্ষাটা কেন জরুরি? শিক্ষা না নিয়েও একজন মানে জন্মগতভাবে একজন ভালো অভিনেতা হয়ে উঠতে পারে, অবশ্যই ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারে। কিন্তু যদি তার শিক্ষাটা থাকে, তাহলে সে অল ওভার ওয়ার্ল্ডের যে সংস্কৃতি বা তার যে পরিমণ্ডল, অভিনেতা অথবা অভিনেত্রী, তার যে অভিনয়, সেই যে ট্রানজেকশন, লেনদেন, সেটা শিক্ষা না থাকলে সে করতে পারবে না। আপনাকে তো আমার কমিউনিকেট করতে হবে, সেই কমিউনিকেটের ওয়েটা কি, ওটা তো এডুকেশন। অবশ্যই, অবশ্যই। মানে সেটাই, চারপাশকে দেখার যে অভিজ্ঞতা, এটা কিন্তু অনেক জরুরি একটা শিল্পীর জীবনে। তো যাই হোক, আমি প্ল্যাটফর্মের কথায় আসি, যে প্ল্যাটফর্মটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা শিল্পীর জন্য, এবং আমার জন্য আমি বলবো যে বিশেষভাবে এটা আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে। আমার স্বপ্ন যে জায়গায় ছিল, আমি শিল্পী হিসেবে নিজেকে তৈরি করব, সেই জায়গাটা মানে এটা স্বপ্ন সোপান বলবো আমি লাক্সের এই প্ল্যাটফর্মটার কথা। কারণ আমি এক ধাপে আমি সিলেট থেকে আসলে একদম মূল জায়গায়, সেন্টারে চলে এসেছি, এবং সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনেছেন, জেনেছেন। তারপর থেকে আমার পথ চলা শুরু হয়েছে, একজন নতুন আর একটা যুদ্ধ শুরু হয়েছে নিজেকে প্রমাণ করার, অভিনেত্রী হিসেবে, শিল্পী হিসেবে। তো সেখানে আসলে আমার ওই কম্পিটিশনে, প্রতিযোগিতা চলাকালীন যে শিক্ষাগুলো ছিল, সেই শিক্ষাগুলো অনেকাংশে আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি যদি বলি যে কিভাবে একজন গ্রুমিংগুলো, কিভাবে একজন আর্টিস্ট আসলে পরবর্তীতে এই মিডিয়াতে বা কাজের ক্ষেত্রে আসলে যে নিয়মানুবর্তিতাগুলো মেনে চলতে হবে, সেগুলো শেখানো হয়েছে। তারপরে লাইফস্টাইল কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে কথা বলতে হবে। আলটিমেটলি এই কাজগুলি যারা করেছে তারাও কিন্তু থিয়েটার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এবং ঘুরে ফিরে কিন্তু থিয়েটারই আছে। হ্যাঁ, এবং আমি যেহেতু থিয়েটারও করেছি সিলেটে, তো আমার কাছে মনে হয় যে থিয়েটারের ব্যাকগ্রাউন্ডটাও, থিয়েটারের শিক্ষাটাও আমাকে অনেকাংশে অনেক বেশি সহযোগিতা করেছে। মিজান ভাই, এই যে থিয়েটারের সংযুক্তি, আপনার জীবনে থিয়েটার আসলো এবং থিয়েটারে আপনি মন প্রাণ দিয়ে কাজ করলেন, তো থিয়েটারে আপনি যে সংযুক্ত হলেন, আপনার উদ্দেশ্যটা আসলে কি ছিল? একজন অভিনেতা হওয়া, নাম করা? প্রথমে একটু কারেকশন করি, থিয়েটার আসলে আমার কাছে আসেনি, আমি থিয়েটারকে আমার কাছে এনেছি। আচ্ছা, এটা হচ্ছে মূল জায়গা। আনলেন কেন? আনলেন আমি আনতে চেয়েছি, আমি অভিনেতা হতে চেয়েছি। এক্স্যাক্টলি, সেটাই জানতে চাই। অভিনেতা হতে হলে আমি প্রথমে গোলটা ঠিক করেছি, আমি অভিনেতা হব। আচ্ছা, অভিনেতা হওয়ার জন্য কি করতে হবে, যা যা করতে হবে তাইতে আমি করবার চেষ্টা করেছি, আমার ক্ষমতার মধ্যে, সাধ্যের মধ্যে। আমি স্কেটিং করার চেষ্টা করেছি, আমি ঘোড়া চালানোর চেষ্টা করেছি, আমি সাইকেল চালানোর চেষ্টা করেছি, আমি হুন্ডা চালানোর চেষ্টা করেছি, আমি গাড়ি চালানোর চেষ্টা করেছি, আমি সাঁতার কাটতে চেষ্টা করেছি। মানে কি কি করতে হয় অভিনেতা, যেখানে যতটুকু শুনেছি তার একটা পার্ট থিয়েটার। আমি এই থিয়েটারে, ঢাকা থিয়েটার করেছি। আমি ঢাকা থিয়েটারে আমার জয়েন করার জন্য আমি প্রথম যখন এসে আবেদন করি যে আমি ঢাকা থিয়েটার করতে চাই, নাগরিক থিয়েটার প্রথমে আমি দেখি, ঢাকা থিয়েটার দেখে ৭১-এর পালা, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর লেখা এবং তার ডিরেকশন, আমার বস, আমার গুরু যে, ওটা দেখার পর যে থিয়েটার এরকম হতে পারে, ও মাই গড, আমি এই থিয়েটারটাই করব।
তো আমি আসলাম, আমার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করলাম। ওখানে কামাল বায়েজিৎ ছিলেন দায়িত্বে। কামাল ভাই আমাকে বললেন যে তোমার একটা অ্যাসাইনমেন্ট আছে। কি অ্যাসাইনমেন্ট? 1 মাসের মধ্যে ঢাকা থিয়েটারের প্রত্যেকটা মেম্বারের নাম মুখস্থ করে তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে আমরা দেখব। তো সে ভেবেছে এরকম একটা মানে আনপ্রেডিক্টেবল কন্ডিশন দিয়ে দেবো, পালায় চলে যাবে। মুখস্থ করে ফেলেছি। আমি 1 মাস পর ওনার দেওয়া কন্ডিশন ফিল আপ করে তারপর উনি ভেবেছে হয়তো যে ওকে এই পাগলকে দিয়ে সম্ভব। হ্যাঁ, পাগলামি তো প্রয়োজন। তারপরে আমি থিয়েটার করা শুরু করেছি। সো থিয়েটার আমার কাছে আসেনি, আমি থিয়েটারকে এনেছি আমার কাছে। শানু, যখন প্রতিযোগিতার চূড়ান্ত সময় যখন ডিক্লেয়ারেশনটা আসলো এবং পরবর্তীতে তুমি যেটা বললে এটা সত্যি কথা যে লাইফ চেঞ্জ হয়ে যায়, ধাপে ধাপে না গিয়ে অনেক ধাপ এগিয়ে যাওয়া হয় অনেকটা সময়, এক ধাপে অনেক ধাপে এগোনো। এক্স্যাক্টলি। তো সেই জায়গার থেকে তখনকার সময়ে যখন অনেকগুলো ধাপ এগিয়ে গেলে তখন যে স্বপ্নটা আরেকটা স্বপ্ন দেখা শুরু করলে যে আমি এই পর্যায়ে এসেছি, আমি এই পর্যায়ে যাব, সেই সময় থেকে এখন এই অবস্থায় শানু নিজেকে আসলে কতটুকু সেই স্বপ্নের কাছাকাছি যেতে পেরেছে? আমার শুরু থেকেই আমি বলবো যে আমি আসলে সবসময় তারকা হতে চাইনি। মানে তারকা বলতে তারকা জীবন একটা অন্য একটা অধ্যায়। কারণ যারা তারকা তারা আসলে সাধারণ মানুষের কাছাকাছি আসতে পারেন না, বা সাধারণ মানুষের তাদের জীবন নিয়ে বা তাদেরকে নিয়ে অনেক ধরনের একটা ফ্যাসিনেশন কাজ করে। কিন্তু আমি সবসময় একটা শিল্পী হতে চেয়েছি। সেই ভাবনা থেকে যখন আমি প্ল্যাটফর্মটির কারণে যখন আমি এই স্বপ্নটা যখন একদম হাতের মুঠোয় পেয়ে গেলাম, তখন আমার শুরুর দিকে একটু কষ্ট হচ্ছিল বলতে এক ধরনের একটা ইমেজ যেহেতু তৈরি হয়ে যাচ্ছিল যে না, লাক্স চ্যানেলের সুপারস্টার তারকা, তো এই খেতাবটা বা এই ইমেজটা ধারণ করতে আমার একটু প্রথম দিকে একটু সময় লাগছিল। কারণ আমি একটা সাধারণ একটা মেয়ে, আমি একটা সাধারণ মানুষ, আমি একজন সাধারণ শিল্পী। তো এই খ্যাতির বিড়ম্বনা বলবো না, কিন্তু আমি এটাকে উপভোগ করেছি, কিন্তু এই উপভোগ্য জীবনটাকে আমি আবার কঠিন করে তুলতে চাইনি, সাধারণ করে রাখতে চেয়েছি শুরু থেকেই। সেই কারণে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি যে জায়গাটায় আসলে সবসময় স্বপ্ন দেখতে চেয়েছি যে ভালো ভালো কাজ করব, ভালো ভালো চরিত্রে অভিনয় করব, সেই আকাঙ্ক্ষার জায়গাটা, সেই স্পৃহার জায়গাটা আমার আছে এখনো। কিন্তু আমি আমার তারকা জীবনের জায়গায় আমি আমার সাদামাটা জীবন বা সাধারণ মানুষ হিসেবে, শিল্পী হিসেবে যে জায়গাটা বিলং করা দরকার, সেই চেষ্টাটা আমি এখনো চালিয়ে যাচ্ছি। ফ্যান্টাস্টিক। যেটা ও বললো আমি ওটার সাথে একটু মিলিয়ে বলি যে অভিনেতা বা অভিনেত্রী হওয়া বা অভিনেতাই হওয়া ইনফ্যাক্ট, তো সেটা ইজ মোর ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো কিন্তু আজকালকার সময়ে যারা চ্যানেল কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা স্পন্সরের জায়গা থেকে যারা টাকা ঢালছেন বা ঢালবেন, হ্যাঁ, হোল সার্কেল তারা তারকার পিছনে তথাকথিত তারকার পিছনে ছুটছেন। তো কিন্তু আমি যেটা সবসময় মনে করি যে একটা সেটা নাটক হতে পারে, টেলিফিল্ম হতে পারে, ওয়েব ফিল্ম, আমাদের ফিল্ম যেটাই বলি না কেন, সেখানে যদি চরিত্রাভিনেতা বা চরিত্রাভিনেত্রী এরা না থাকেন, এই পিলারগুলো না থাকে, তাহলে এটা কখনোই স্বয়ংসম্পূর্ণ হয় না। মিজান ভাই একটু বলুন। আমি আপনাকে একটা এক্সাম্পল বলি। আমরা শপিং করতে যাই, আমরা শপিংয়ের ক্যাশ কাউন্টারের সামনের যে আলো ঝকমকে সুন্দর সাজানো যে জিনিসপত্রগুলি দেখতে পাই, আমরা একটা পোশাকের দোকানই দেখি। তো এই পোশাকের দোকানের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা ডিপেন্ড করে হচ্ছে ক্যাশ কাউন্টারের পেছনে যে ডার্ক আছে, সেখানে যে মূল জায়গাটা হয়, এই বিজনেস পলিসিটা, এই প্রেজেন্টেশনটা, এই কালেক্ট করাটা, এটা হচ্ছে মূল জায়গা। এই যে একটা ধাপে অনেক ধাপ এগিয়ে গেল না শানু, এই একটা ধাপে লাক্স চ্যানেলের সুপারস্টার হওয়ার যে জার্নি আছে, এই গল্পটা একটু জানা দরকার সকল। এটা টাফ জার্নি, অনেক কঠিন, এত সহজ না লাক্স চ্যানেলের সুপারস্টার হওয়া। তো যারা প্রোগ্রামটা দেখছেন বা আমাদের এখন এমন মনে হয় যে খুব সহজ বুঝি হয়ে যেতে পারি, দ্যাটস ওয়াই আমি এই কথা ফিরে গেলাম। এই প্রজন্মে আমি একটু ফিরে গেলাম এই কারণে, সরি। আচ্ছা, ফিরে যে গেলাম, আমি এখন এমন একটা জায়গায় যাব যেখান থেকে আমি বলবো যে আমি আবার ফিরে আসবো, মানে একটা বিরতিতে যাব, তারপর আমি আপনাদের কথা বলবো। প্রিয় দর্শক, কথা অনুযায়ী মাজনুন মিজানকে কথা দিয়েছি যে ফিরে আসবো, এটা বলবো। তো আমরা এখন একটু যাচ্ছি, আমরা আবার ফিরে আসবো এই ছোট্ট বিরতির পর। আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানটার নাম হচ্ছে ফিজাব কথায় কথায়। আমাদের সাথে আছেন প্রিয় দুজন মানুষ, নাজনুল মিজান এবং শানুরী দেবী শানু। আচ্ছা, এই ক্ষেত্রে বিরতির পরে যেহেতু ফিরে এসেছি, লেডিস ফার্স্টে যাই প্লিজ, ঠিক আছে? এবং এটা আমার খুব মজার, মানে এবং আমার খুব প্রিয় একটা টপিক, আপনার কাছেও আসবো এটা নিয়ে, সেটা হচ্ছে সিনেমা। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে প্রথমে 9 নম্বর বিপদ সংকেত করার কি কথা ছিল শানু? একদম, কিন্তু করা হলো প্রথম কি মিস্টার বাংলাদেশ। মিস্টার বাংলাদেশ একটু জানতে চাই ওটা কেন করা হলো না, এটা কেন করা হলো, কিভাবে হলো? এখানে আমি বলবো যে আমার একটু মানে দুর্ভাগ্য যে আমার হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমার কাজ করার সৌভাগ্যটা হয়ে ওঠেনি। সেটাই। আমি যখন লাক্সিয়ান সুপারস্টার এই মানে প্রতিযোগিতা বিজয়ের পরে ইমপ্রেস টেলিফিল্ম থেকে এই ফিল্মটি করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আমার ইউনিলিভারের আরেকটা প্রজেক্ট সারা বাংলাদেশ ঘুরে বেড়ানোর একটা বিষয় ছিল, যেহেতু আমার কন্ট্রাক্ট ছিল সারা বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে গিয়ে আমরা আসলে মানে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। হ্যাঁ, তো ওই কাজের সাথে টাইমিং এর একটা অদ্ভুত একটা ক্ল্যাশ, কনফ্লিক্ট হয়ে গেল। কিন্তু দুটোই তো মানে একই ইয়ের কাজ। কনফ্লিক্টটা এভাবে হয়েছে যে যখন আমি শিডিউলটা মিলাতে পারছিলাম না, তো কোনো কারণে হয়তো ওভাবেই খবরটা গেছে যে না, মানে শানু তো বিভিন্ন মানে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ব্যস্ততার জন্য। তো উনি হয়তো বা সেই ভাবনা থেকে যে না, এই মেয়ে তো অভিনয়ে মনোযোগ দেবে না বা ওই শিডিউলটা হয়তো বা প্রপারলি দিতে পারবে না, ওই ভাবনা থেকে পরে কিছুটা একটু অভিমান করেই হয়তো বা আমাকে বাদ দিয়ে দিয়েছেন। তো এইটুকু, এই সব কিছুই কিন্তু আমার ওনার পর্যন্ত পৌঁছানোর সুযোগটা পর্যন্ত হয়নি, তার আগেই হয়ে গেছে। তার আগেই আসলে খবরও হলো যে কাজ করছি, আবার সেই দুঃসংবাদটাও এলো যে না, ফাইনালি যেহেতু হয়নি, মানে দুর্ভাগ্য ব্যাটে বলে মিলেনি আর কি। এখানে দুটি ঘটনা ঘটেছে, বিকজ আমি 9 নম্বরের পারফর্মার। হ্যাঁ, বাহ, খুবই কোইন্সিডেন্টলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে স্যারের সময় বৃষ্টি দরকার ছিল ওই সিজনটায়, যে টাইম পিরিয়ডটা সে শুট করেছিল। ও আর স্যার এমনিতে তো একটু এক কথার মানুষ টাইপের, উনি একটা প্ল্যান করে ফেলেছে, তারপরে কেন ওটা চেঞ্জ করবে। ওই 9 নম্বর বিপদ সংকেতে অনেক বড় কাস্টিং ছিল, পুরো তো সবার শিডিউল মিলানো একটা বিষয়। হ্যাঁ, অনেক হিউজ কাস্টিং ছিল। তো যাই হোক, ওটা আমার মানে আমি বলবো যে ভাগ্য লিখনে ছিল না 9 নম্বর বিপদ সংকেতের গল্প। তো পরবর্তীতে প্রায় অনেক বছর, দীর্ঘ বছর পরে এসে আমি মিস্টার বাংলাদেশ কেএইচকে ফিল্মসের ব্যানারে আমি এই কাজটা করেছি। দীর্ঘ সময়ের একটা বিরতির পরে যখন এই ফিল্মটা সাইন করলাম এবং মিস্টার বাংলাদেশ কাজটা শুরু করার প্ল্যান হলো, তখন হচ্ছে পুরো বিশ্ব জুড়ে আসলে একটা জঙ্গিবাদ বিরোধী একটা প্রচারণা চলছিল এবং পরপর কয়েকটা জঙ্গি হামলায় কিন্তু পুরো বিশ্ব নাড়া দিয়ে উঠেছে। তো সেই সময়টায় এরকম একটি প্রতিবাদীমূলক চলচ্চিত্র করার দুঃসাহসটা দেখিয়েছে কেএইচকে ফিল্মস, এবং তখন আমার কাছেও মনে হয়েছিল যে না, বাংলাদেশের মানে জায়গা থেকে হোক বা যেভাবে হোক, আমার একজন শিল্পীর জায়গা থেকে, আমার একটা দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই জঙ্গিবাদ বিরোধী সিনেমার সাথে আমি যুক্ত হই, সম্পৃক্ত হই, সেই ভাবনা থেকেই কাজটা করা। বাহ, ভেরি গুড। আমি একটু জানতে চাই মিজান ভাইয়ের কাছে, যে মিজান ভাইকে যখন থেকে আমরা নাটকে অভিনয় করতে দেখেছি, আমি বলবো না সব সময়, বাট ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি যে সে একটু ম্যাচিউরড ক্যারেক্টার, একটু এমন কিছু ক্যারেক্টার করেছে যেগুলো মানুষের মনে একটু গাঁথতে পারে, গাঁথার সম্ভাবনা আছে, একটু বক্তব্যধর্মী, একটু চিন্তা করব এরকম। তো ওখান থেকে মিজান ভাই কিন্তু একটা চ্যালেঞ্জ নিল আমার কাছে মনে হয় হঠাৎ করে। আমি যেহেতু কমার্শিয়াল ফিল্মের ডিরেক্টর, আমি একটু কমার্শিয়াল ফিল্মের কথাই বলবো, আপনি বুঝতে পারছেন। হঠাৎ করে আমরা দেখলাম যে শাকিব খান, আমাদের কিং খান শাকিব খানের সাথে তিনি একটা ছবি করছেন, বসগিরি। হ্যাঁ, তো ওই ট্রান্সফরমেশনটার গল্পটা একটু জানতে চাই, যে ওটা কিভাবে প্রিপারেশন ছিল বা হঠাৎ করে কি হলো। বা সেটার ব্যাপার ছিল আসলে, আমি তো অভিনেতা হয়েছি, নায়ক হব, সিনেমা দেখে নায়ক হব, আচ্ছা, এখান থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আসলাম। তখন তো অভিনেতা বলতে নায়ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামে, আমি তো গ্রামে বড় হয়েছি। হ্যাঁ, তো ফিল্মের প্রতি লোভ তো সব অভিনেতা অভিনেত্রীর থাকে। ইন বিটুইন আমি কিন্তু হুমায়ুন স্যারের সাথে কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা, ফিল্ম করে ফেলেছি আমি 2টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 9 নম্বর বিপদ সংকেত, রাইট, আমার আছে জল, 9 নম্বর বিপদ সংকেত। এরপরে শামীমের সঙ্গে, শামীম আহমেদ রনি, ওর সঙ্গে আমার একটা পারিবারিক বন্ডিংস আছে। আচ্ছা, ওকে। আমরা শামীম আমি আড্ডা দিতে দিতে ভাবছিলাম যে আমরা কিভাবে একটা প্ল্যান করি, কমার্শিয়াল কাজ করা যায় কিভাবে।
আমরা একটা প্ল্যান করলাম, সিনেমার নাম হচ্ছে দাবারু। আচ্ছা, দাবারু। সেটার প্রোমো শুট করে ফেললাম আমরা। ওকে, আচ্ছা, এটা একটা না বলা কথা আমরা পাচ্ছি। হ্যাঁ, আমরা জানি না এটা। পাউলি দাম হচ্ছে কাস্টিং। আচ্ছা, ওকে। হিউজ লেভেলের প্ল্যান করা হলো, কিন্তু সামহাও পাউলি দাম তখন তার 2টা ফিল্ম নিয়ে বম্বে চলে গেল, সে শিডিউলটা দিল না। প্রডিউসার পাউলি দাম না হলে সে করবে না। আচ্ছা, ওইভাবে প্ল্যান করা। আচ্ছা আচ্ছা। এই যে কমার্শিয়াল ফিল্মের প্রতি যে এক ধরনের আকর্ষণ তৈরি হলো না, আমাকে কমার্শিয়াল ফিল্মে অফার করা হয়েছিল আগে, যখন বাজি কুদ্দুস করে আমি অনেক পপুলার। একটু জানতে চাই কোন ছবি বা কারা কারা অফার করেছিল বা বেশ কিছু, আমি নাম আমরা নাই জানলাম, ঠিক আছে। কিন্তু নেগেটিভ রোল যখন করতে পারে, নেগেটিভ ক্যারেক্টার, তখন আমার মনে হয়েছে যে আমাদের দেশের যে ফরম্যাটেড বাংলা সিনেমার যে জায়গা, সেখানে নেগেটিভ রোলের আসলে বেশ কিছু করবার নেই। আমি যে আসপেক্টে চিন্তা করি, যে কথা সেই কাজ, সেই জন্য আমার আর ফিল্ম করা হলো না। ওকে, না হওয়াতে আমি হুমায়ুন স্যারের ফিল্ম করলাম, নাটকে কাজ করছি। তারপরে শামীমের সাথে এই কাজটা করার পরে এরকম একটা অপশন এলো। কি অপশন? যে বসগিরিতে এইরকম জায়গা হয়। আমি বললাম, স্বামী, এটা কি করা ঠিক হবে? চলেন করি। আমার কাছে মনে হলো ওকে ফাইন, আপনি যেটা বললেন চ্যালেঞ্জটাই নিব। আমি একটা কমার্শিয়াল ফিল্ম করি না, একদম মূল ট্র্যাকের কমার্শিয়াল, একদম মূলধারা করলাম, এবং ভালো করলেন, এবং মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। আমি আমার ফিলিং ভালো এই ফিল্মটা করে, সেটা ডিরেক্টরের কাজ দিয়ে। আমি কেন চ্যালেঞ্জ বলেছিলাম মিজান ভাই, আপনি যে ধারার কাজ করেন, জি, বা যে ধারার সাথে আপনি সিদ্ধহস্ত, জি জি, এবং আপনি যে দুটো ছবির কথা বললেন, ওই দুটো ছবি আর এই ছবি আকাশ এবং পাতাল, রাইট, সেই জায়গা থেকে এটা তো একেবারেই নতুন এক্সপেরিয়েন্স। একদম, তাই না? একদম। এবং আপনি বললেন এক্সপেরিয়েন্সটা ভালো। বিরতিতে যাব, তারপর আমি আপনাদের কথা বলবো। প্রিয় দর্শক, কথা অনুযায়ী মাজনুন মিজানকে কথা দিয়েছি যে ফিরে আসবো, এটা বলবো। তো আমরা এখন একটু যাচ্ছি, আমরা আবার ফিরে আসবো এই ছোট্ট বিরতির পর। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানটার নাম হচ্ছে ফিজ আপ কথায় কথায়। আমাদের সাথে আছেন প্রিয় দুজন মানুষ, মাজনুন মিজান এবং শানুরী দেবী শানু। আচ্ছা, এই ক্ষেত্রে বিরতির পরে যেহেতু ফিরে আসছি, লেডিস ফার্স্টে যাই প্লিজ, ঠিক আছে? এবং এটা আমার খুব মজার, এবং আমার খুব প্রিয় একটা টপিক, আপনার কাছেও আসবো এটা নিয়ে। আচ্ছা, আমি একটু শানুর কাছে যাই। অনেকক্ষণ ধরে শানু একটা জিনিস মনে মনে ভাবছে যে এই ব্যাপারে হয়তো তিনি বলতে চান, কিন্তু প্রশ্ন করা হচ্ছে না। আমি একটা ক্যাপশন বের করেছি যে আজকের অনুষ্ঠানের, যে কথায় কথায় কথা বের করলেন দেবাশিস বিশ্বাস, মানে আমাদের ভেতরকার সব কথা বের করার জন্য। আমার সাথে আরো 1 ঘন্টা থাকো, আরো অনেক কিছু বের হয়ে যাবে। দেবাশিস বিশ্বাসের কাজই তো এটা। আচ্ছা জানু, আমি তোমাকে যেটা বলতে চাই যে দেবাশিস বিশ্বাসের একটা স্পেশাল ভিশন আছে, গোপন কথাবাজ। গোপন কথা আছে, হ্যাঁ, গোপন কথা। এটা ভালো ছিল, আজকে একটা নতুন টাইটেল পেলাম, গোপন কথাবাজ দেবাশিস বিশ্বাস। আচ্ছা, থ্যাংক ইউ। আমি জানতে চাই যে 4টা কাব্যগ্রন্থ, 2টো উপন্যাস, কিন্তু এখন পর্যন্ত 4টা উপন্যাস হয়ে গেছে। 4টা উপন্যাস হয়ে গেছে, ওকে, 4টা উপন্যাস হয়ে গেছে, এবং কাব্যগ্রন্থ 4টা, মানে মোট বইয়ের সংখ্যা এখন 10। লেখালেখির অভ্যেসটা কি ছোটবেলা থেকেই ছিল? না, এটা খুবই অদ্ভুত একটা বিষয় যে আমি আসলে অনেক পরে আমি এটাকে, আমার ভেতরকার যে লেখক সত্তাটাকে আমি আবিষ্কার করেছি। কারণ আমি সবসময় শৈশব থেকে বেড়ে উঠেছি একদম শিল্পী মন নিয়ে, যে আমি একজন শিল্পী হব, অভিনেত্রী হব, এবং সবসময় ক্যামেরার সামনে, আলোর সামনে থাকবো, এরকম একটা ভাবনা আমার ভেতরে সবসময় ছিল। কিন্তু 2016-তে এসে যখন আমি আস্তে আস্তে উপলব্ধি করতে শিখলাম যে না, আমার ভেতরে শব্দ, আমার ভাবনায় শব্দ খেলে, এই শব্দগুলোকে নিয়ে আমি খেলতে, আমি ভালো লাগছে, আমার শব্দগুলোকে সাজিয়ে সাজিয়ে কবিতা হয়ে যাচ্ছে, হয়তো কবিতা হচ্ছে বা হচ্ছে না, কিন্তু আমার ভাবনাগুলোকে আমি প্রকাশ করতে পারছি। তো এই ভালো লাগার জায়গা থেকে যখন আমি লিখতে শুরু করলাম, তখন ধীরে ধীরে সবার, পাঠকদেরও এক ধরনের সাড়া পেতে শুরু করলাম, প্রিয়জন, শুভানুধ্যায়ী যারাই আছেন। এবং একটা পর্যায়ে কিন্তু আমার ভেতরকার আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হতে হতে আজকে পর্যন্ত, এই পর্যন্ত মোট 10টি বই ইতিমধ্যে হয়ে গেছে। এখন আমি বেশ আত্মবিশ্বাসের সাথে আমি আসলে এটা ভাবতে পারি যে আমার ভিতরে একটা লেখক সত্তা আছে, বিরাজ করছে। হ্যাঁ, স্ট্রংলি বিরাজ করে। আচ্ছা, এইখান থেকেই আসি, এটা এখান থেকে একটা প্রশ্ন আসছে। এটার কারণটা অবশ্য আমি এটা উপলব্ধি করেছি যে আমার এটা মানে জিনগত। আমার বাবা যেহেতু লিখেন, আমার বাবা একজন কবি, এবং আমি যেহেতু আসলে কবিতার মধ্যে এবং এই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছি, সবসময়
আমি দেখে এসেছি, অনেক বিখ্যাত বিখ্যাত মানুষের সান্নিধ্য আমি পেয়েছি ছোটবেলাতে, কিন্তু আমি নিজে লিখবো সেটা হয়তো কখনো ভাবিনি। আমি পড়াশোনাও করেছি লিটারেচার, ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স, কিন্তু সাহিত্য থেকে দূরে ছিলাম। মানে সবসময় মঞ্চ, ক্যামেরা, আলো সবসময় আমাকে টানতো। মানে এখন ইংলিশে অনার্স মাস্টার্স করা, সাহিত্য লিটারেচারে, রাইট? তাই তো বললে। তো এরকম অনেকদিন পর একটা মেয়েকে পেলাম, বা একজনকে পেলাম ইনফ্যাক্ট, যে এত পরিশীলিত বাংলা বলছে, ভীষণ ভালো লাগলো। চেষ্টা করি আমি, সেটা আমি সবসময়। না না, খুব ভালো, ভেরি নাইস। আমি যেটা বলতে চাচ্ছিলাম দুজনের কাছেই, আবার দুজনের কাছে প্রশ্ন করে আবার আপনার কাছে আসবো। দুটো প্রশ্ন থাকবে আপনার, আগে ওনাকে করে নিই। সেটা হচ্ছে যে এই যে লেখালেখির কথা যেহেতু আসলো, তো আমরা সবসময় আমাদেরকে বলা হয় যে, বা আমরাও দেখি এটা কাজ করতে গিয়ে, গল্পের, ভালো গল্পের খুব অভাব। সেটা নাটকের হোক, সিনেমার হোক। তো এত অভাব কেন চারিদিকে? এখন এই মুহূর্তে আমার কাছে যে সময়টা, আসলে যে সময়ের হাওয়াটা এখন বইছে, আসলেই গল্পের অভাব বোধ করছে দর্শকরাও, এবং আমরা যারা কাজ করছি ক্যামেরার সামনে চরিত্রায়নের জন্য, ভালো গল্প পেলে হয়তো ভালো চরিত্রটা এমনিতেই উঠে আসে। ভালো গল্প যে আগে ছিল না তা কিন্তু না, কিন্তু সেটার বহিঃপ্রকাশটা দিনকে দিন আসলে একটু অন্যভাবে আসলে হচ্ছে। অন্যভাবে হচ্ছে বলতে আমি যদি বলি যে ইউটিউবের যুগ আসার পর থেকে গল্পটাকে আমরা আসলে গল্পের মতো করে এখন বলছি না। জীবনের তো অনেক গল্পই আমাদের চারপাশে ছড়ানো ছিটানো, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওখান থেকে গল্প কুড়িয়ে এনে আসলে যেভাবে আমরা দর্শকদের জন্য, দর্শকদের ভালো লাগার কাছে পৌঁছানোর মতো একটা ডেলিভারি দিতে পারবো, সেই জায়গাটায় আমরা আসলে নির্মাতারাও পারছি না। আমরা যারা আসলে গল্প নিয়ে ভাবছে, গল্পকার যারা আছেন, তারাও সেই জায়গাটায় পৌঁছতে পারছেন না। কিন্তু আমি প্রচণ্ড আশাবাদী। খুব রিসেন্টলি আসলে এই মানে পরিবর্তনটা, মানে পরিবর্তনের হাওয়াটা বইতে শুরু করেছে। আমরা গল্প নিয়ে ভাবতে শুরু করেছি এবং সুন্দর সুন্দর গল্প আমাদের কাজের মধ্যে, সৃষ্টির মধ্যে উঠে আসছে। মিজান ভাই, গল্প নাই, যেগুলো হচ্ছে কেন ভালো গল্প নাই? ভালো গল্প আছে, সংখ্যায় কম। খারাপ গল্পের সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা বেশি। আমরা যেখানে ভালো গল্পটা বলবো সেখানে ভালো গল্পটা বলতে দেওয়া হচ্ছে না। না, মানে পুরো অ্যাটমসফিয়ারটাই একটা হজবরলর মধ্যে চলছে। তার মধ্যে যে দুইটা একটা ভালো গল্প আছে বা ভালো কাজ আছে, সেগুলো হারিয়ে যাচ্ছে। এর উপর আবার মানে ইউটিউব ভিউ, এই যন্ত্রণা আছে। আমার যেটা মনে হয়, পড়াশোনা কম আমাদের। আমরা বেশি শো আপ করতে পছন্দ করি, আমরা পড়াশোনা কম করি, আমাদের পড়াশোনাটাই কম। আমি যদি পাশের দেশ ইন্ডিয়ার, পশ্চিমবঙ্গের সাথে যদি কম্পেয়ার করি, ওরা প্রকাশ করে কম, ওরা নিজেরা নেয় বেশি, আর আমরা নেই না, আমরা প্রকাশ করি বেশি। এটা আমার মনে হয়, এটা মাই ফিলোসফি বা মাই না কথা, মানে অভিমত, আমি ডিসএগ্রি করতে পারছি না, অবজারভেশন আমার এটা। আচ্ছা, এর পাশাপাশি যেটা বলতে চাই, এই যে এই ফ্লোয়ের কারণেই, মানে এই যে ধারাটা চলছে, যেটা একটু অস্বাস্থ্যকর, অপ্রীতিকর আমার কাছে মনে হয়, আমি শ্বাস নিতে আমারও কষ্ট হয় ভীষণভাবে। তো সেই জায়গায় অভিনয়ের পাশাপাশি একসময় তো একসময় কি আপনি পরিচালনা করছেন ইনফ্যাক্ট, তো সেই জায়গার চ্যালেঞ্জটা আসলে মানে এখনকার প্রজন্মের যে কাজগুলো হচ্ছে সেখান থেকে, সেখানে ওই পরিবেশে থেকে আপনার কাজ করার অভিজ্ঞতাটা ছোট্ট করে একটু জানবো, তারপর বিরতিতে। পরিচালনার যে জায়গা, সেই জায়গাটা আমি যে ভাবনা থেকে যেরকম করে চিন্তা করেছি, সেই জায়গাটা থেকে এই মুহূর্তে একটু বিরতিতে আছি। এই কারণে যে আমি ওই ঠিকঠাক একটা গল্প খুঁজবার চেষ্টা করছি। আমি অনেক কাছাকাছি চলে এসেছি। আমি একটি কাজ করব ইনশাল্লাহ, একটি ফিল্ম করব। ফিল্মে আমরা গল্প লক করেছি। ভেরি গুড, শুনে ভালো লাগলো। তো এখন যে কাজ নেই আমার ভালো লাগে, এখন যে কাজ হচ্ছে, এখন যে কাজ হয়, এই মানে আমাদের যারা ডিসিশন মেকার, যারা সিদ্ধান্ত নেন আমাদের এই টোটাল সেক্টরটা নিয়ে, তারা কেন জানি কি কারণে কেমন করে ডিসিশন হচ্ছে, আমাদের মূল স্বকীয়তা, আমাদের জায়গাটা, আমাদের বাঙালিত্ব, এই জায়গাটা হারিয়ে যাচ্ছে, এই জায়গাটাকে ধরা হচ্ছে না। আবার ভিউ, ইউটিউব, এই মানে অস্থির, চারদিকে কেমনটা অস্থির। এই অস্থিরতাটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, মানে এই যে ইউটিউব ভিউ, এগুলো নিয়ে কিছু কথা হবে। তবে তার আগে ডিসিশনের কথা আসলো না, যে ডিসিশন নিতে পারছি না। আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার কথা বলছি। প্রিয় দর্শক, নিচ্ছি আর একটা ছোট্ট বিরতি। বিরতির ও প্রান্তে আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকুন।
ওয়েলকাম ব্যাক আফটার ভেরি শর্ট ব্রেক। আবারও স্বাগত জানাচ্ছি ফিজ আপ কথায় কথায়। আমাদের সাথে আছে শানারুদ্দিন শানু এবং মাজনুন মিজান। এখন আমি যে প্রশ্নটা নিয়ে খুব উত্তেজিত সেটা নিয়ে আমি একটু বলতে চাই, কারণ এরকম বলা হয় না, কথায় কথায় আজকে কিছু কথা এই ব্যাপারে হয়ে যাক। সেটা হচ্ছে, যেহেতু একজন চমৎকার ঔপন্যাসিক, একজন লেখিকা আছেন, একজন প্রাবন্ধিক, একজন কবি আছেন, থিয়েটার ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ আছেন, এটা আমার লোভ হচ্ছে এই প্রশ্নটা। এই যে নাট্য জগতেই, আমি এখন কথাটা নাট্য জগতেরই বলি, যে নাট্য জগতে যে ইদানিং কিছুক্ষণ আগে যেটা আলাপ হচ্ছিল বিরতির আগে, যে ভিউ নিয়ে পাড়াপাড়ি, মারামারি, কাটাকাটি, তো এই ভিউয়ের জন্য যেটা হয় যে অনেক সময় বেশ কিছু নাটকে আজকাল শব্দের ব্যবহার, মানে আমি বলতে চাচ্ছি ডায়ালগে কিছু এমন কিছু অপ্রীতিকর কথা যেগুলো আমরা বলি টুট টুট কথা। তো এই কথাগুলোর কি খুব প্রয়োজন আছে, বা এগুলো কেন, এগুলো তো ছিল না কখনো, বা এগুলো একটা সংস্কৃতির বাহক নিশ্চয়ই এগুলো হতে পারে না। আমি শুরুতেই হচ্ছে প্রথমেই যেহেতু পরিচয়ের বর্ণনায় আসলে এই পরিচয়টা আমি বহন করছি অবশ্যই, ঔপন্যাসিক, তারপরে কবি, কিন্তু আমি এখনো সবসময় ভাবতে চাই, আমি জানি না, আমি এখনো নবীন এবং আমি শিখছি প্রতিনিয়ত, মানে শিখে আমি হয়তো বা কোনো একদিন সমৃদ্ধ হব, নিজেকে সমৃদ্ধ করতে পারবো। তো সেই ভাবনার জায়গা থেকে আমিও একমত আপনার সাথে যে মানে সংস্কৃতির বাহক বলে একটা শব্দ আসলে আমরা সবসময় এটা আমরা মানে ভাবি যে আমরা শিল্প, আমরা যা করছি, শিল্প কিন্তু একটা সমাজকে নিয়ন্ত্রণ করে। তো আমরা যারা আসলে শিল্পের কর্ণধার বলবো না, যারা আমরা শিল্পের মধ্যে বাস করি, কাজ করছি, তারা যদি আমরা এটাকে যদি লালনটা সুন্দরভাবে লালন না করি, সমাজ আমাদের কাছ থেকে কি শিখবে? তো সেই জায়গা থেকে এই মুহূর্তে নাটক, সিনেমায় খুব কম, যদিও বিশেষ করে নাটকের ক্ষেত্রে যেটা অনেক সময় যে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দগুলো আমরা টুট টুট বলে চালিয়ে দিচ্ছি, বা যেভাবে গালিগালাজ, যেটা আমাদের গালিগালাজই বলতে হবে, গালিগালাজই হচ্ছে ইনফ্যাক্ট। তো এই গালিগালাজগুলো আমরা করছি, হয়তোবা ব্যক্তিগত জীবনে অনেকেই করেন, কিন্তু সেটা কেন আমি আমার দর্শকদেরকে, আমার সমাজকে কেন আমি প্রভাবিত করব? কারণ দর্শকরা কিন্তু ওখান থেকেই, একটা নাটক থেকেই কিন্তু অনেক শিক্ষা গ্রহণ করছে, হ্যাঁ, অনেক কিছু শিখছে, বা এই প্রজন্ম কি শিখছে। যেমন আমি আমার ছেলের কথাই যদি বলি, যে সে হয়তোবা রেগুলার ইউটিউবের নাটক দেখছে না, কিন্তু সে যখনই একটা জনপ্রিয় একটা নাটক দেখছে, ওই নাটকটা দেখতে গিয়ে যখন কথা হচ্ছে এটা নিয়ে, যেহেতু শেয়ারিং হচ্ছে বন্ধুদের সাথে, এই নাটকটা খুব জনপ্রিয় বা যাই হোক, দেখতে গিয়ে যখন ছোট ছোট এই বিষয়গুলো দেখছে, সে তো তার শিশু মনে তো এটার প্রভাব ফেলবে, সে শিখবে, হয়তোবা প্রয়োগ করবে না সেটাকে, আমরা হয়তো পরিবার থেকে হয়তোবা সেটা আমরা বাধা দিব বা কিছু একটা, কিন্তু তার ভাবনার মধ্যে তো এটা ঢুকে যাচ্ছে। তো এভাবে করে কিন্তু ছোট ছোট জায়গা থেকে কিন্তু এই প্রভাবগুলো বিস্তার করে, এবং আস্তে আস্তে এই প্রভাবটাই আসলে একটা সমাজকে একটা জায়গায় নিয়ে যায়। আমার মনে হয় যারা আমরা শিল্প নির্ধারক, যারা কাজ করছেন, সৃষ্টি নিয়ে কাজ করছেন, তো তাদের এই জায়গাটায় আসলে আরেকটু ভাবনাটা জরুরি। এই যে মানে বিপ কালচার, বিপ বিপ করে দেয়, এমনভাবে করে দেয় যে এক ঢিলে দুই পাখি থাকে। সেটা হচ্ছে যে ওর গালি যেটা আছে ওটা কিন্তু পরিষ্কার বোঝা যায় যে এটাই সে বলা হয়েছে, বাট ওটাকে ঢেকে দেওয়া হয়। তো এই গালি কালচার, এটা যেটা ও বললো, আপনিও একমত, আমিও একমত হব, যেটা সমাজকে খুব বাজেভাবে প্রভাবিত করে। তো এটার থেকে উত্তরণের পথ কি? এবং একজন অভিনেতা হিসেবে যারা কাজ করছেন তাদের কি কোনো সমাজের প্রতি, যেহেতু তারা শিল্পী বলেন নিজেদেরকে, তাদের কি সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? প্রথম হচ্ছে হোল ইন্ডাস্ট্রি, সেটা ফিল্ম হোক, টেলিভিশন হোক, নাটক, থিয়েটার, গান, রেডিও নাটক, এটা দেখভাল করার জন্য নিশ্চয় একটা নিয়ম নীতি আছে। যে নিয়ম নীতিটা আছেন, যারা এর সাথে সংশ্লিষ্ট তারা ফেল করছেন, একটা দিক চলে গেল। আসেন, আমি অভিনেতা, আপনি ডিরেক্টর, আপনি ডিরেকশন করছেন, আমি অভিনয় করছি, আপনি সেই পচা গল্পটা নিয়ে কাজ করছেন, ওই পচা কথাগুলো আমি বলছেন, তাহলে আমার কিছু দায়বদ্ধতা আছে, আপনার কিছু দায়বদ্ধতা আছে। যখন সেটা নেই, তাহলে আপনার পরিবার, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বেড়ে ওঠা এই দায়টা নিতে বাধ্য। আমি যখন অভিনয় করি, আমি যখন পচা কথাটা বলি অথবা বাজে ইঙ্গিতটা করি নাটকের মধ্যে, সেই নাটকটা যখন দেখানো হয়, সেটা আমারই ছোট ভাই, আমারই সন্তান অথবা আপনার সন্তান দেখছে, তখন এটার দায়টা আমার উপর আসে। আচ্ছা, আমার পরিবারের মানুষ দেখছে, আমার পরিবার জানে আমি কি করছি, আমি অভিনেতা, অভিনয় করি, আমার পরিবার সেটার ক্রেডিট নেয় অথবা ইয়া করে, তো
তো আমার পরিবার কি কখনো বলেছে যে তুমি এই ধরনের একটি চরিত্রে কেন অভিনয় করলে, অথবা এই ধরনের একটি গল্পে কেন অভিনয় করলে, অথবা এই ধরনের শব্দটি কেন উচ্চারণ করলে? তার কি মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন নেই? নিশ্চয়ই আছে। তাহলে ইন্ডিভিজুয়ালি আমার যে পরিবার এবং আমার দায়ভার এখান থেকে থাকলো। ওকে, আসি না আরেকটা কথায়। ঠিক আছে, এটা আমার পেশা, বেঁচে থাকা। নানা রকম পেশা আছে, কেউ শিক্ষকতা করছে, কেউ ড্রাইভার হচ্ছে, কেউ রাজনীতি করছে, কেউ এটা করছে সেটা করছে, নানান রকম পেশা। আমি অভিনয় করি। আমার যে পেশাটা, সেই পেশাটা দেখানো হয় টেলিভিশনে অথবা ফিল্মে, এবং সেটা মানুষ দেখে প্রভাবিত হয়। ভালো হলে হাসে, খারাপ হলে বাজে কথা বলে, কান্না পেলে কান্না করে। তো যখন আমার পেশা হচ্ছে এরকম একটি পেশা, তখন আমার কিছু দায়ভার আছে। ওই দায়ভারটা এই যে আমি কোন কাজটি করব, কোন কাজটি করব না। টেলিভিশন যারা মালিক পক্ষ আছেন, একটা গার্মেন্টস শিল্প, অথবা আমি কাউকে খাটো করছি না, কিন্তু একটা রড সিমেন্টের শিল্প, ওটাও বিজনেস, এটাও বিজনেস, টেলিভিশনও বিজনেস। কিন্তু টেলিভিশন একটা মিডিয়াম, মিডিয়া বিজনেস। এখানে ওই বিজনেসের সঙ্গে এটা মেলানো যাবে না। এখানে কিছু কমিটমেন্টের জায়গা থাকে, কোনো বেঁচে থাকতে হবে, বিজনেস করতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সোসাইটির প্রতি তার কিছু দায়িত্ব আছে। এখানে আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে মানে সময়টা কিরকম যাচ্ছে, দর্শক খাচ্ছে। হ্যাঁ, মানে দর্শক খাচ্ছে এই কন্টেন্টটা, তো এইরকম কন্টেন্টই বানাইতে হবে। মানে তাহলে কন্টেন্ট চিরামুরি হয়ে হ্যাঁ, গেছে। মানে ব্যাপারটা আসলে খাদ্য প্রোডাক্ট হয়ে গেছে যে দর্শক এটা ভালো খাচ্ছে, তো এই ধরনের গালিগালাজ দিবা, এরকম করেই আমাদের কাজটা তখন দর্শকরা বেশি নেবে। আমার কষ্ট তো অন্যখানে। আমি ওরকম ভাবতেই পারি, আমি সেলফ সেন্টার্ড হয়ে ওরকম ভাবলাম, অথবা দেবাশিস দা ওরকম ভাবলো। কিন্তু দেবাশিস দা ভাবলেই চাইলেই এটা করতে পারবে? একটা টেলিভিশন প্রচার করবে, একটা সেন্সর, সেটা সেন্সরশিপ দিয়ে দিবে, একটা স্পন্সর সেটা স্পন্সর করবে। এখানে আমি আরেকটা কথা যোগ করতে চাই মিজান ভাই, যেটা রিভিউ বলে হচ্ছে কিছু নেই, কোনো সেন্সর বলে কিছু নেই। আমি একাত্তরটি নাটক বানাতে পারছি না, আমি একাত্তরটা স্ক্রিপ্ট করতে পারছি না, আমি একাত্তর নাটক টেলিভিশন দেখাতে পারছি না। তার মানে অনেকগুলো ইনভলভমেন্ট কিন্তু আছে। তো প্রত্যেকটা ইনভলভমেন্ট কি হেরে যাচ্ছে? তাই তো হচ্ছে, হেরেই তো যাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে যেমন অভিনেতা হিসেবে একটা কথা যে বিভিন্ন ধরনের চরিত্রে আমাদেরকে অভিনয় করতে হবে, সেইভাবে প্রস্তুতি আমাদেরকে নিয়ে রাখতে হবে। কিন্তু আমার আগে বুঝতে হবে যে সেই চরিত্রটা আসলে কেমন চরিত্র। একটা নেগেটিভ রোল যে আসলে খুব প্রচণ্ড বাজে, মানে তার ভেতরে আসলে মনুষ্যত্ব বোধের জায়গাটা নেই, সেই রকম একটা চরিত্র যখন মুখ থেকে বাজে শব্দ ব্যবহার করবে, সেটা মানানসই না। সেটা তো চরিত্রের ব্যাপার। তুমি একটা লেটস সে তুমি একটা বারবনিতার ক্যারেক্টার করছো, একদম, তখন তোমার ওই ল্যাঙ্গুয়েজগুলো ওটাই প্রপার ল্যাঙ্গুয়েজ, ওটা গল্পের প্রয়োজন। তো এই জায়গাটাই আমি কথাটা প্রণোদিতভাবে যে এখানে তুই 2টা গালি দিবি, তুই 3টা দিবি, ব্যাপারগুলো তাই হচ্ছে। আমার কাছে কোথাও গিয়ে মনে হয় সাধারণ জনজীবনে আমরা যে দৈনন্দিন জীবন যাপন করছি, সেই জীবনের চিত্রটা যখন দর্শকদেরকে দেখানো হচ্ছে, সেখানে আসলে প্রতিনিয়ত এই মানে বাজে শব্দ প্রয়োগে আসলে এই অভ্যস্ততা আসলে না করাই উচিত। দাদা, আমার কোথাও গিয়ে মনে হয় যেই শিল্পী, যেই ডিরেক্টর, যেই রাইটার এই রকম কাজ নিয়ে লিপ্ত, আমার তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, রুচিবোধ, তার পরিবার, এইসব কিছু নিয়ে প্রশ্ন আসে এখন। আমারও আসে, এছাড়া আমার আর কোনো আমি কোথায় মানে পালাবো? আমার তো একটা নিজের লাগবে, একটা জবাব তো দিতে জবাব লাগবে। একটা রুচিহীন পরিবারের সন্তান হলে তার পক্ষে সম্ভব এই ধরনের অভিনয় করা। তো সেক্ষেত্রে আমরা যদি নীতি নির্ধারক হই, মানে আমরা সবাইকে মিলেই, আমি পুরো টিমটাকে যদি মানে ভাবছি যে দর্শকরা খাচ্ছে দেখে আমরা এই ধরনের কন্টেন্ট আমরা রেডি করে খাওয়াচ্ছি, তো সেক্ষেত্রে দর্শকদেরকে আমি কেন এই ধরনের খাবার খাওয়াবো? আমরা ভালো কিছু খাওয়াই, দর্শকদেরও টেস্টের জায়গাটা উন্নত হোক, বা বোধের জায়গাটুকু তৈরি হোক, জাগ্রত হোক। আরেকটা হচ্ছে যে এটার সাথেই সংযুক্তি রেখে, যেমন ওয়েবের কথা বলি, ওটিটি প্ল্যাটফর্ম, এটা খুব ভালো একটা বিষয় হয়েছে, জায়গা তৈরি হয়েছে, মানুষ কাজ করছে, বিনোদিত হচ্ছে, সাধারণ মানুষ প্রচুর প্রশংসা পাচ্ছে ভালো ভালো কাজগুলো। পাশাপাশি প্রশংসিত কাজের বাইরেও বেশ কিছু কাজ হচ্ছে যেগুলো আসলে এরকম উদ্দেশ্যমূলক কিছু ব্যাপার আছে, এবং ওটিটিতেও আসলে ওভার দ্য টপ প্ল্যাটফর্ম যেটাকে আমরা বলি, এটা তো আসলে এসছে বিদেশ থেকে, আমাদের দেশে এটাকে আমরা ধরেছি, অ্যাডপ্ট করার চেষ্টা করছি আমাদের মতন করে, কিন্তু ওখানে ওই যে কালচার কথাটা চলে আসে, এক দেশের গালি আরেক দেশের বুলি, তাই না?
তো বা এক দেশের বুলি আরেক দেশের গালি, রাইট? তো সেই জায়গার থেকে যেগুলো কাজ হচ্ছে, কিছু কাজ আছে, ভয়ঙ্কর আপত্তিকর কাজ হয়েছে, যেগুলো নিয়ে ইনফ্যাক্ট তথ্য মন্ত্রণালয় পর্যন্ত বিচলিত হয়ে গেছে। মিজান ভাই, এই ব্যাপারে একটু বলবেন। এবং এগুলো আসলে প্রতিকার কি? এগুলো কি, যেহেতু ওটার কোনো সেন্সার নেই, ওটা আকাশ সংস্কৃতি, হ্যাঁ, আকাশ তো ছোঁয়া যায় না, হ্যাঁ, তো আকাশের সংস্কৃতিকেও কি ছোঁয়া যাবে না? না, এখন বাধা দেওয়া যাবে না? না, এখানে তো আসলে বলবার এই জায়গায় আবার সেই রুচিবোধ ব্যক্তি, আপনি কি করবেন, আপনার বেড়ে ওঠা, আপনার জীবন ব্যবস্থা, আপনার ভালো বা লাগা মন্দ লাগা, আপনার কাজ দিয়ে তো আপনার বোঝা যাবে যে এই মানুষটা কেমন হতে পারে। আমি আর কি বলবো বলেন? যারা নিয়ন্ত্রণ করবে, যারা ডিসিশন মেক করবে যে কে কতটুকু করবে, কতটুকু করা যেতে পারে, তারা তো করতে পারছে না, ফেল করছে। তাহলে আপনি কোথায় যাবেন? কি করার আছে আমার? মানে একজন সৃষ্টিশীল মানুষের সৃষ্টির মধ্যেই তার আসলে মেধাটা, তার মেধা, তার মানে অভিপ্রায়, তার টেস্ট। তবে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আমি বেশ মানে আশাবাদী, কারণ ওটিটি একটা ভালো টিম ওয়ার্ক নিয়ে কাজ করছে এবং মানে বাজেটের জায়গা থেকে সবকিছু মিলে, এবং তারা গল্পটাকেই হিরো করে মানে ভিউয়ের জায়গায় ভাবনা নিয়ে কাজ করছে। গ্রামে একটা কথা আছে যে যদি হয় সুজন, এক পাতায় 9 জন। তুমি যদি পজিটিভ থিঙ্কিং করো, সবকিছুতেই ভালো কিছু করা সম্ভব। সেটা রেডিও নাটকে, টেলিভিশন নাটকে, ওটিটিতে, ফিল্মে, সব জায়গায়। হচ্ছে না? ভালো ফিল্ম হচ্ছে না এখন? হচ্ছে তো। তাহলে সেটাই বলছি, একটা ভালো মানে পরিবর্তনের একটা জোয়ার বইতে শুরু করেছে। তো এই জোয়ারটাকে আমরা খারাপ সবসময় হেরে যায় দাদা, সবসময় হেরে যায়। কালচার তো আমরা খুবই একটা রিচ কালচারে বাসী, মানে আর কি, আমরা ওই দেশে বসবাস করি। তো সেখানে যখন এই অধঃপতনগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখি, তখন আসলে মনটা একটু ছোট হয়, খারাপ লাগে। বাট আশাবাদের জায়গাগুলো ওগুলো যে খারাপের পরেই ভালো আসবে এবং খারাপ হেরে যাবে, এটাই হচ্ছে আলটিমেট। পরাজিত হতেই হবে আর কি। যাই হোক, একেবারেই যেহেতু আমরা শেষ প্রান্তে, তো শেষটাই করতে হয়। তবে শেষের আগে একটু বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ, আসলে ভীষণ ভালো লাগলো। আমি আজকে আরেকটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে যে সবসময় শুনে এসেছি ছোটবেলা থেকে, কথা আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো এই কথায় বড় না হয়ে আমাদের আসলে কাজে, আমাদের সৃষ্টিতে, মেধায়, মননে বড় হওয়ার চেষ্টায় আসলে আমাদের সবাইকেই থাকতে হবে। আমার পার্টনার, আমার লাইফ পার্টনার আমাকে মাঝে মাঝেই বলে যে আমাদের একটু এরকম করে ভাবা দরকার যে শিল্পী না সেজে শিল্পী হই। বাহ, খুব সুন্দর কথা, সুন্দর কথা বলেছেন। শেষে এটাই বলবার। ধন্যবাদ ভাবিকে এত চমৎকার একটা কথা বলার জন্য। তো অনুষ্ঠানের শেষ, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এটা একটা নতুন চ্যানেল, গ্লোবাল টেলিভিশন চেষ্টা করছে ভালো কিছু করার, এবং এই অনুষ্ঠান সহ আরও ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে। তো এই চ্যানেল সম্পর্কে একটু যদি আপনি বলতেন তাহলে দর্শকপ্রীত হতো। আমরা প্রথমত গ্লোবাল টিভিকে অভিনন্দন যে তারা একটা টাফ টাইমে, একটা টাফ জার্নিতে এসছে, তার সাহসকে অভিনন্দন জানাই। তারা কাজ করছে, চেষ্টা করছে, আমরাও তাদের সাথে আছি। আমাদের প্রত্যেকটা চ্যানেলে আমাদের ঘর, সো নিশ্চয়ই ভালো কিছু হবে। আমি বলবো যে গ্লোবাল টিভির দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আর গ্লোবাল টিভির জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর এই প্রোগ্রামটির জন্য বিশেষ করে আমি আজকের জন্য ধন্যবাদ জানাবো পুরো কর্তৃপক্ষকে, কারণ কথায় কথায় আসলে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা আসলে আমাদের কথার মাঝখানে উঠে এসেছে। এবং গ্লোবাল টিভির সাথে থাকবেন। গ্লোবাল টিভি বিশ্বময় আসলে প্রচারণা পাক। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী কথায় কথায় আবারও দেখা হবে, আবারও অনেক কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ফিজ আপ কথায় কথায় এই অনুষ্ঠানটির সাথেই থাকুন, গ্লোবাল টেলিভিশনের সাথে।